আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আসলে যান্ত্রিক ত্রুটির কারণে বারবার সমস্যা হয়ে যাচ্ছে আমাদের আজকে। যাই হোক, পরিশেষে চেষ্টা করে দেখি ক্লাসটা নেওয়া যাচ্ছে কিনা। তো আজকের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ইলেকট্রনিক্স টেকনোলজি চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইনস বিষয়ের নাম, বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা ও উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইন্সট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আমরা গত ক্লাসে অধ্যায় 1-এর কিছু অংশ আলোচনা করেছিলাম। 1.1 টেলিজেন্স থিওরেমের বিবৃতি ও ব্যাখ্যা, সুপারপজিশন থিওরেম, সাবস্টিটিউশন থিওরেমের ব্যাখ্যা। আজকে আমরা আলোচনা করব থেভনিনস ও নর্টনস থিওরেমের ব্যাখ্যা, রেসিপ্রোসিটি থিওরেমের ব্যাখ্যা। থেভনিনস থিওরেম। থেভনিনস থিওরেম ইএমএফ। ইএমএফ মিন্স ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা জানি সবাই এটা, যে ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্স সমবায়ে গঠিত একটি জটিল নেটওয়ার্কের দুটি বিন্দুতে সংযুক্ত একটি লোড রেজিস্টরে কারেন্ট একই হবে, যেন লোডটি ইএমএফ এর একটি মাত্র স্থির উৎসের সাথে সংযুক্ত। ইএমএফ লোডের আড়াআড়িতে ওপেন সার্কিট ভোল্টেজ সমান এবং যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দুটি প্রান্ত হতে পশ্চাৎ দিকের নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের সমান। ইএমএফ এর মান, ইএমএফ এর উৎসগুলো এদের সমতুল্য অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হয়। আমি আবার থেভনিনস থিওরেমটা আবার পড়তেছি, যে ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্স সমবায়ে গঠিত একটি জটিল নেটওয়ার্কের দুইটি বিন্দুতে সংযুক্ত একটি লোড কারেন্ট একই হবে, যেন লোডটি ইএমএফ এর একটি মাত্র স্থির উৎসের সাথে সংযুক্ত, যার ইএমএফ লোডের আড়াআড়িতে ওপেন সার্কিট ভোল্টেজ সমান এবং যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দুটি প্রান্ত হতে পশ্চাৎ দিকের নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের সমান। ইএমএফ এর উৎসগুলো এদের সমতুল্য অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হয়। যেমন আমরা ধরে নেই যে দুটি টার্মিনাল বিশিষ্ট যে কোনো একটি লিনিয়ার নেটওয়ার্কের অ্যাক্টিভ লিনিয়ার নেটওয়ার্কে একজোড়া টার্মিনালের সাপেক্ষে একটি ভোল্টেজ সোর্স এবং এর সাথে সিরিজে সংযুক্ত একটি মাত্র রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করা যায়। ভোল্টেজ সোর্সের ভোল্টেজ হলো টার্মিনাল দুটি বা এদের মধ্যে যুক্ত লোড খোলা অবস্থায় খোলা প্রান্তদ্বয়ের মধ্যে যে ভোল্টেজ বিরাজ করে, এবং সিরিজ রেজিস্ট্যান্স হলো ওপেন টার্মিনাল দ্বয়ের সাপেক্ষে সার্কিটের মোট রেজিস্ট্যান্স। ভোল্টেজ সোর্স বা সোর্সগুলো এর বা এদের আভ্যন্তরীণ রোধ দ্বারা প্রতিস্থাপন করতে হবে এবং কারেন্ট সোর্স ওপেন বিবেচনা করতে হবে। আমরা এখানে একটা সার্কিট অঙ্কন করেছি। সার্কিটে R1, R2, R3 এবং RL চারটা রেজিস্টর এবং একটা বিএস একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এটা দ্বারা আমরা প্রমাণ করব এই সার্কিটটা দিয়ে, আমাদের থেভনিনস থিওরেমটা যে বলছে যে আমরা এই সার্কিটটা দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ। সার্কিটটিতে এ ও বি টার্মিনাল বা R1 লোডের রেজিস্ট্যান্সের সাপেক্ষে কি বলছে, সার্কিটটিতে এ ও বি টার্মিনাল যেখানে RL রেজিস্ট্যান্স দেওয়া আছে সাপেক্ষে প্রথমে এ ও বি টার্মিনালের মধ্যে সংযুক্ত লোড R1 ওপেন করা হলো। অর্থাৎ এই এ বি প্রান্ত থেকে এই সার্কিটটা থেকে এই এ বি টার্মিনালটা আমরা খুলে ফেলতে হবে। 1 নম্বর শর্ত অনুযায়ী যে এই R1টাকে খুলে ফেলতে হবে, ওপেন করতে হবে। প্রথমেই এ ও বি টার্মিনালের মধ্যে ভোল্টেজ বা ওপেন সার্কিট বিওসি বা বিটিএস নির্ণয় করতে হবে। বিটিএস মিন্স থেভনিন ভোল্টেজ। থেভনিন ভোল্টেজ নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথমত হলো যে এই সার্কিটটা আমাকে কি করতে হবে, এই সার্কিটটা থেকে এই এবি যে টার্মিনালের যে রেজিস্টর এটাকে আমাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে আমাকে ওপেন সার্কিট ভোল্টেজ নির্ণয় করতে হবে। এখন সার্কিটটিতে ভোল্টেজ ডিভিশনের সূত্র প্রয়োগ করে R3 এর ভোল্টেজ পাওয়া যাবে। অর্থাৎ আমি যখনই এই সার্কিটটা থেকে এবি প্রান্তর এবি টার্মিনালটা খুলে ফেলবো তখন আমার সার্কিটটা কি হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে। অর্থাৎ
R1 এবং R3 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, R2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু আমি এটা খুলে ফেলছি। এই অবস্থায় আমি এই R3 ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে, এই R3 রেজিস্টরে ভোল্টেজ নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি মোট ভোল্টেজ যদি BS হয়, তাহলে এখানে মোট রেজিস্ট্যান্স হচ্ছে R1 প্লাস R3। আমি BS কে ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজকে R1 প্লাস R3 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো, যেরকম BS কে R1 প্লাস R3 দ্বারা ভাগ করার পরে আমরা এই R3 দ্বারা গুণ করে দিলেই এই ভোল্টেজ VR3 পাওয়া যাবে। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। এক্ষেত্রে R2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, বিদায় এ বিবেচ্য নয়। এই অবস্থায় যেহেতু এটা খোলা, R2 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এখানে সার্কিট হতে দেখা যায় যে R3 ভোল্টেজই হলো থেভেনিন ওপেন সার্কিট ভোল্টেজ। এই R3 ভোল্টেজটাই হচ্ছে থেভেনিন ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ এখানে যেহেতু ওপেন, এটা এইখানে যে ভোল্টেজ ড্রপ হবে এইখানের ভোল্টেজ ড্রপটাও তাই হবে। অর্থাৎ BTS অর্থাৎ থেভেনিন ভোল্টেজ সমান সমান BS ইনটু R3 বাই R1 প্লাস R2। এই BTS টা আমরা পেয়ে গেলাম। তারপর অতঃপর 3 নম্বর শর্ত, যেহেতু ভোল্টেজ সোর্সের কোনো আভ্যন্তরীণ রোধ নেই, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সের কোনো আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স না থাকায় সেহেতু একে শর্ট করে দিতে হবে। আমরা যদি এটাকে এইভাবে শর্ট করে দিই, তাহলে AB টার্মিনালের সাপেক্ষে থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। অর্থাৎ এটাও ওপেন অবস্থায় আছে, এখানে এটা শর্ট অবস্থায় আছে, থেভেনিনের সমতুল্য রোধ হবে। আমরা যদি এই দিকে পশ্চাৎ দিকে তাকাই, এই দিক থেকে, যেটা এই দিক থেকে তাকাই, তাহলে কারেন্ট কি R2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে R3 এর মধ্যে দিয়ে একটা অংশ যাবে এবং RN এর মধ্যে R1 এর মধ্যে দিয়ে একটা অংশ যাবে। তাহলে এই রেজিস্টারটা হবে সিরিজ, এই দুটো হবে প্যারালাল। এই যেহেতু এখানে এসে কারেন্টটা দুইটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ সমতুল্য, এই অবস্থায় সমতুল্য রেজিস্ট্যান্সটা হবে RTS R2, যেহেতু এই দুইটা প্যারালাল, অর্থাৎ R1 ইনটু R3 বাই R1 প্লাস R3। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? থেভেনিন রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। থেভেনিন থিওরেমের দুইটা শর্ত হলো, মানে দুইটা কন্ডিশন, যেটা যে আমরা যদি BTS থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই RL এর মধ্যে দিয়ে প্রবাহিত IL নির্ণয় করা সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা পরবর্তী যেটা আছে, যে এখন সমস্ত নেটওয়ার্কের থেভেনিন সোর্স ভোল্টেজ BTS ও আর তার সাথে সিরিজ রেজিস্ট্যান্স RTH যোগ করতে হবে। অর্থাৎ পরের চিত্রটা আমরা যেটা দেখি, যে এই যে থেভেনিন সার্কিটটা আমরা যে প্রথমে যে সার্কিটটা দেখালাম, ওই পুরো সার্কিটটাকে আমার এই সার্কিটের মধ্যে সীমাবদ্ধ নিয়ে আসতে হবে। এই সার্কিটের সম্বন্ধে নিয়ে আসতে হলে, যেমন এই যে BTS দেওয়া আছে, RTH দেওয়া আছে, তার সাথে সিরিজে সংযুক্ত, এবং যে AB টার্মিনালের যে রেজিস্টারটা আমরা খুলে ফেলছিলাম, সেই রেজিস্টার জয়েন্ট এখানে সংযোগ করে দিতে হবে। এই অবস্থায় এর মধ্যে RL যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি IL নির্ণয় করি, অর্থাৎ ILটা, এই IL সমান সমান হচ্ছে BTS বাই RTH প্লাস RL, সরি Lটা ছোট হবে, RL। এই IL পেয়ে গেলাম। অর্থাৎ থেভেনিন থিওরেম এইটাই বলছে যে আমরা যদি কোনো জটিল সার্কিটের বা জটিল নেটওয়ার্কের যে কোনো একটি রেজিস্টারের মধ্যে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে চাই, তাহলে এই থেভেনিনের ফর্মুলাটাই আমাদের জন্য উপযুক্ত। আমরা একটা অঙ্কের মাধ্যমে আবার দেখানোর চেষ্টা করি, যেটা যতবার A ও B টার্মিনালের মধ্যে লোড রেজিস্ট্যান্স R1 যোগ করে ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, যেটা আমরা করে ফেলছি অলরেডি। এখন আমরা যদি এই যে একটা সার্কিট দেওয়া আছে, আমরা যদি এই সার্কিটটা থেকে থেভেনিনের থিওরেমটা আমরা একটা প্রমাণ করি যদি, তাহলে দেখা যাক কি করা যায়। যে একটা প্রবলেম দেওয়া আছে, যে থেভেনিন থিওরেমের সাহায্যে 4 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, যে AB প্রান্তের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা আমাকে নির্ণয় করতে হবে 4 ওহমের মধ্যে। তাহলে 4 ওহমকে খুলে ফেলার পর আমরা তাহলে কি করতে হবে, আমার থেভেনিন থিওরেম অনুযায়ী আমরা যে প্রমাণটা দেখলাম, তাহলে এই রেজিস্টারটা আমাকে খুলে ফেলতে হবে, এই AB টার্মিনালটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলার পরে আমাকে কি নির্ণয় করতে হবে, যে BTS নির্ণয় করতে হবে। BTS নির্ণয় করার নিয়মটা হচ্ছে কি, যে অবস্থায় যে এই কারেন্টটা কি এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই 2 ওহম এবং 6 ওহমের মধ্যে দিয়ে 16 ওহমের ভোল্টেজের জন্য কারেন্ট প্রবাহিত হচ্ছে। অন 2 আর 6 এর মধ্যে যেহেতু প্রবাহিত, তাহলে আমার এই 6 ওহমের ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। এই 6 ওহমের ভোল্টেজ ড্রপ আমরা কিভাবে নির্ণয় করি, যেহেতু মোট ভোল্টেজ জানা আছে, আমার মোট রেজিস্ট্যান্স হলো 2 প্লাস 6, তাহলে 16 কে 2 প্লাস 6 দ্বারা ভাগ দিলে যে কারেন্টটা পাবো, মোট কারেন্ট পাবো, সেই কারেন্টকে এই 6 ওহমের সাথে গুণ দিলেই আমার এখানে ভোল্টেজ ড্রপ পড়ে যায়। এই অবস্থায় 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু এটা ওপেন।
এই বিটিএস আমি ফর্মুলাটা বসাইছি আগের মতো, যে বিএস ইন্টু R3 R1 প্লাস R3। আমি যদি এখানে মানটা বসাই দিই, এই যে দেখেন এখানে যে বিটিএস অর্থাৎ 16 বিএস এর মান 16, R3 এর মান 6 এবং 2 প্লাস 6 অর্থাৎ 2 প্লাস 6 অর্থাৎ আমরা বিটিএস এর মান পেয়ে গেলাম 12 ভোল্ট। এখন নির্ণয় করতে হবে কি আমার আরটিএস। আরটিএস কি বলছিলাম, যে আমরা যখন আরটিএস নির্ণয় করব তখন কি এটা কি শর্ট হয়ে যাবে। এই ভোল্টেজ সোর্সটা যদি আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যেহেতু নেই এইখানে, এটা কি শর্ট হয়ে যাবে। যদি শর্ট হয় তাহলে আমাদের কি হবে, যে এইখানটা যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এই 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 পশ্চাৎ দিক থেকে তাকায় এটা খুলে, যে এইখানটা কারেন্ট যাবে, কারেন্ট এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, অর্থাৎ 6 ওহমের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, 2 ওহমের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে। এই 10 ওহমের মধ্যে যে কারেন্ট যাবে 10 ওহমটা সিরিজে থাকবে আর এই দুইটা রেজিস্টার থাকবে প্যারালালে, অর্থাৎ 10 + 2 × 6/2 + 6 প্যারালালের সূত্র অনুযায়ী। তো এখন আরটিএস এর মান পেলাম কত, আমরা 11.5 ওহম। এখন আমার এই আগের ফর্মুলার মতো নিয়ে আসি, আমি বিটিএস পেয়ে গেছি, আরটিএস পেয়ে গেছি, আরএল এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা যদি আমরা আইএল ধরি, এই ফর্মুলায় আমরা নিয়ে আসতে হবে। তো আমরা এখন দেখি যে আমি বিটিএস পাইছি 12 ভোল্ট, আরটিএস পাইছি 11.5 ওহম। এখন আমার আইএল কত হবে, অর্থাৎ বিটিএস বাই আরটিএস প্লাস আরএল 11.5 প্লাস 4, অর্থাৎ এই আর এর মান বসাই দিলাম 4, অর্থাৎ আমার ভ্যালুটা পেয়ে গেলাম 0.774 এম্পিয়ার। তাহলে আমরা থেভেনিন থিওরেমের সাহায্যে আমি এই শাখার কারেন্টটা পেয়ে গেলাম। অর্থাৎ যে কোনো জটিল নেটওয়ার্কের ক্ষেত্রে যে কোনো একটি শাখার কারেন্ট যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের থেভেনিনের সূত্রটা দ্বারাই সহজ হয়। এই জন্য আমরা থেভেনিনের সূত্রটা দ্বারা এই অঙ্ক করার, যে কোনো একটি শাখার কারেন্ট চাইলে করার চেষ্টা করব। তারপরে হচ্ছে নর্টনস থিওরেম। নর্টনস থিওরেমটা থেভেনিনস থিওরেমের মতো, ওটার ক্ষেত্রে যেমন ভোল্টেজ সোর্স বিটিএস নির্ণয় করতে হয়েছে, এইটার ক্ষেত্রে থেভেনিন কারেন্ট নির্ণয় করতে হবে, নর্টনস কারেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা দেখি কি বলছে। নর্টনস থিওরেম, দুই টার্মিনাল বিশিষ্ট একটি লিনিয়ার নেটওয়ার্ককে এক জোড়া টার্মিনালের সাপেক্ষে একটি কারেন্ট সোর্স এবং এর সাথে প্যারালালে সংযুক্ত একটি মাত্র রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করা যায়। কারেন্ট সোর্সের কারেন্ট হলো টার্মিনাল দুটি বা এদের মধ্যে সংযুক্ত লোড শর্ট অবস্থায় এর মধ্যে দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্ট, এবং প্যারালাল রেজিস্ট্যান্স হলো টার্মিনাল দুটি খোলা অবস্থায় এদের মধ্যে মোট রেজিস্ট্যান্স। ভোল্টেজ সোর্স বা সোর্সগুলো এদের আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করতে হবে এবং কারেন্ট সোর্সগুলো ওপেন বিবেচনা করতে হবে। ভোল্টেজ সোর্সের আভ্যন্তরীণ রোধ না থাকলে শর্ট বিবেচনা করতে হবে। আমি আবার বলতেছি, দুটি টার্মিনাল বিশিষ্ট অ্যাক্টিভ লিনিয়ার নেটওয়ার্ককে এক জোড়া টার্মিনালের সাপেক্ষে, এক জোড়া টার্মিনাল মানে দুই প্রান্ত বিশিষ্ট একটা টার্মিনাল সাপেক্ষে একটি কারেন্ট সোর্স এবং এর সাথে প্যারালালে সংযুক্ত একটি মাত্র রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করা যায়। কারেন্ট সোর্সের কারেন্ট হলো টার্মিনাল দুটি বা এদের মধ্যে সংযুক্ত লোড শর্ট অবস্থায় এর মধ্যে দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্ট, এবং প্যারালাল রেজিস্ট্যান্স হলো টার্মিনাল দুটি খোলা অবস্থায় এদের মধ্যে মোট রেজিস্ট্যান্স। ভোল্টেজ সোর্স বা সোর্সগুলো এদের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ এদের যদি নিজস্ব কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে ওটা প্রতিস্থাপন করতে হবে। এবং কারেন্ট সোর্সগুলো ওপেন বিবেচনা করতে হবে। ওপেন মানে খোলা, কারেন্ট সোর্সগুলো ওপেন থাকবে, খোলা থাকবে। অর্থাৎ ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ না থাকলে শর্ট বিবেচনা করতে হবে। আমি ক্লিয়ার? যেমন আমরা এখানে একটা সার্কিট দেওয়া হয়েছে, যেটা কি একটা ভোল্টেজ সোর্স, R1 একটা রেজিস্টর, R3 একটা রেজিস্টর, R2 একটা রেজিস্টর এবং RL একটা রেজিস্টর, এটা দুইটা টার্মিনাল এ ও বি। তাহলে আমরা দেখি সংজ্ঞা অনুযায়ী, মানে থিওরেম অনুযায়ী, এখানে সার্কিটের RL লোড রেজিস্ট্যান্স বা এ ও বি টার্মিনালের সাপেক্ষে নর্টনের সমতুল্য সার্কিট নির্ণয় করতে হবে, যা নিম্নে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো। এই সার্কিটটা থেকে আমি নর্টনস থিওরেমটা ধারাবাহিকভাবে বর্ণনা করলাম, যে প্রথমেই এ ও বি টার্মিনাল শর্ট করে দিয়ে এর মধ্যে দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করতে হবে। অর্থাৎ এই টার্মিনালটা আমরা থেভেনিন থিওরেমের করতে কি করছিলাম, ওপেন করেছিলাম। এখন কি করতে হবে, এখান থেকে এটা নর্টনসের ক্ষেত্রে এটা কি শর্ট করে দিতে হবে, অর্থাৎ শর্ট করে দিতে হবে। পরবর্তী সার্কিটে দেখিয়ে দিয়েছি শর্ট করতে হবে। এই অবস্থায় সমতুল্য রেজিস্ট্যান্স, যখন আমি এটা শর্ট করে দিলাম এখানে, তখন আমার সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে, অর্থাৎ কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, অর্থাৎ এই রেজিস্টরটা থাকবে না, এটা শর্ট অবস্থায়। তাহলে এই দুইটা প্যারালাল আর এটা সিরিজ, অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স R1 = R2
দুইটা প্যারালালে থাকলে দুইটা রেজিস্টার গুণফল বাই দুইটা রেজিস্টারের যোগফল। সেই ক্ষেত্রে আমি সমতুল্য রেজিস্ট্যান্স পেয়ে গেলাম এবং আমার সমতুল্য আমার মোট ভোল্টেজ জানা আছে। আমি এখানে কিন্তু আগে শর্টটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমার আই নির্ণয় করি, যদি আমি মোট কারেন্ট কত হবে, তাহলে মোট কারেন্ট মোট ভোল্টেজ বাই সমতুল্য রেজিস্ট্যান্স, এই ফর্মুলায় বসাই দিলে আমার মোট কারেন্টটা বের হয়ে যাবে। যখন আমি মোট কারেন্ট পেয়ে গেলাম তখনই আমার আই এর নির্ণয় করতে পারবো, কারণ এই আইটা আমার জানা হয়ে গেল। তখন এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, এই দিক দিয়ে আরেকটা কারেন্ট যাবে। এখন আমি এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে শর্ট অবস্থায়, এটার নাম হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। অর্থাৎ মানে আমরা যেটা বলছিলাম শর্ট অবস্থায় যে কারেন্ট, এটাকে নর্টনস কারেন্ট বা শর্ট সার্কিট কারেন্ট বোঝায়। কারেন্ট ডিভিশনের সূত্র প্রয়োগ করে আমরা কারেন্ট নর্টন শর্ট সার্কিট কারেন্ট নির্ণয় করি, যে পাওয়া যায় যেমন আইএন সমান সমান কি হবে, মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স, বিপরীত রেজিস্ট্যান্সটা হচ্ছে R2 বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। আমরা এটা জানি, কারেন্টের সূত্রটা, কারেন্ট ডিভাইডার সূত্রটা আমরা জানি যে R2 প্লাস R3। তাহলে সহজে আমরা আইএন পেয়ে গেলাম, অর্থাৎ নর্টনস কারেন্ট পেয়ে গেলাম। অতঃপর নর্টন সমতুল্য রোধ, আমরা আগেই থেভনিনের মতো যে সমতুল্য রোধটা নির্ণয় করতে হবে, অর্থাৎ আর এন নির্ণয় করতে হবে। আর এন নির্ণয় করা মানে কি, এটা শর্ট অবস্থায় যখন আমি এই দিক দিয়ে তাকাবো তখন আমার এটা কি হয়ে যাবে, ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে গেলে এই দিক দিয়ে যদি কারেন্ট আসে তাহলে এখানে এসে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে। এটা আমার এই অবস্থায় যখন এই দুটো রেজিস্টার তখন কি হয়ে যাবে, প্যারালাল, আর এর সাথে হয়ে যাবে সিরিজ, থেভনিনের মতো। তাহলে R3 প্লাস R1 বাই R2 বাই R1 প্লাস R2। তাহলে এই সূত্র মতো আমি কি পেয়ে গেলাম, যে আমার সবচেয়ে মানে যত জটিল নেটওয়ার্কই হোক না কেন বা যে জটিল সার্কিট হোক না কেন, আমাকে নর্টনস থিওরেমের মধ্যে অবশ্যই এই সার্কিটটাই নিয়ে আসতে হবে। সকল জটিল নেটওয়ার্ক সবগুলোকে আমাকে এই সার্কিটে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাকে আইএন নির্ণয় করতে হবে, আর এন নির্ণয় করতে হবে, তারপরে পরে আমাকে আরএল এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আইএল বের করতে হবে, যেটা এখানে দেখানো হয়েছে। যেমন এখানে আমার যদি আইএন জানা থাকে, আরএন এবং আরএল এর সমন্বয়ে নর্টন সমতুল্য সার্কিট অঙ্কন করা হলো। এবং এইটাই সংজ্ঞার মধ্যে বা থিওরেমের মধ্যে বারবার উনি বুঝাইতে চাচ্ছে যে একটা শর্ট অবস্থায় ওপেন সার্কিট, শর্ট সার্কিট কারেন্ট এবং সমতুল্য রেজিস্ট্যান্স দিয়ে যেটা হলো, তাহলে আমরা তারপর নর্টন সমতুল্য সার্কিট হতে লোড কারেন্ট আইএল নির্ণয় করতে হবে। অর্থাৎ আইএল সমান সমান হচ্ছে আইএন মোট কারেন্ট, মোট কারেন্ট কি এখানে আইএন, এবং তার বিপরীত রেজিস্ট্যান্স কি আরএন। সো এখানে এনটা ছোট হবে, বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, অর্থাৎ আরএন প্লাস আরএল, এখানে এলটাও ছোট হবে। তাহলে আমরা এই ফর্মুলায় যখনই পেয়ে গেলাম তখন আমরা কি এই আইএল এর মান নির্ণয় করতে পারলাম। অর্থাৎ নর্টনস থিওরেমের মধ্যে থেভনিনের মধ্যে যে কোনো সার্কিটের শাখা কারেন্ট, যে কোনো একটি শাখা কারেন্ট নির্ণয় করতে হলে থেভনিনস নর্টনস সার্কিটের দুটাতেই নির্ণয় করা যায়, যেটা করানো দেওয়া হয়েছে। যদিও ওইখানে একটা অঙ্ক আমরা করে নিবে, আমি একটা অঙ্ক করে দিছি, আমি যে প্রমাণটা বুঝালাম এই প্রমাণ থেকে তোমরা যে একটা অঙ্ক করবে, এটা বাড়ির কাজে দেওয়া আছে। তারপর দেখা যাক, তারপর হচ্ছে রেসিপ্রোসিটি থিওরেম। রেসিপ্রোসিটি থিওরেম এখানে দুইটা সার্কিট দেওয়া আছে। রেসিপ্রোসিটি থিওরেমটা আমি একটু সহজে আলোচনা করে নিই প্রথমেই। যে দেওয়া আছে যে এটা একটা নেটওয়ার্ক সার্কিট, একটা সার্কিট। এখানে সার্কিটে দেখো তোমরা এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আর এখানে আর অনেকটা রেজিস্টার, R2 রেজিস্টার এবং R4 রেজিস্টার, R3 রেজিস্টার, চারটা রেজিস্টার দেওয়া আছে। এখন যদি রেসিপ্রোসিটি বলতেছে যে এই যে ভোল্টেজ সোর্সটা দেওয়া আছে, এই ভোল্টেজ সোর্সটা যদি আমরা এই জায়গায় অ্যাপ্লাই করি, যেমন এই সার্কিটে দেখানো হয়েছে, এই জায়গায় অ্যাপ্লাই করে এই দিকটা শর্ট করে দেওয়া হয়েছে। তো বলতেছে যে এই সার্কিটের এই অবস্থায় এই প্রান্ত দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, আমি যদি এই সোর্সটাই এই বি সার্কিটের, বি নাম্বার সার্কিটে এইখানে প্রয়োগ করার পরে এই প্রথম শাখা দিয়ে ওই একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ এই I1 কারেন্ট এবং এই I1 কারেন্ট যদি সমান হবে, এটাই রেসিপ্রোসিটি থিওরেম। অর্থাৎ সে বলতেছে যে কোনো লিনিয়ার বাইলিটারাল নেটওয়ার্কের যে কোনো একটি শাখার ভোল্টেজ বা কারেন্ট সোর্সের জন্য অন্য একটি শাখায় যে কারেন্ট প্রবাহিত হয়, দ্বিতীয় শাখায় ওই একই সোর্সের জন্য প্রথম শাখায় একই কারেন্ট প্রবাহিত হবে। আমি আবার বলতেছি যে কোনো লিনিয়ার বাইলিটারাল নেটওয়ার্কের যে কোনো একটি শাখার ভোল্টেজ বা কারেন্ট
সোর্সের জন্য অন্য একটি শাখার যে কারেন্ট প্রবাহিত হয় দ্বিতীয় শাখায় একই সোর্সের জন্য প্রথম শাখার একই কারেন্ট প্রবাহিত হবে। এই সার্কিট দুইটা এখানে দেখানো হয়েছে। আমরা যদি অন্য আরেকটা দেখি যে অর্থাৎ চিত্র এ তে যে আয়নের মান পাওয়া যায় এ নং চিত্রে এই আয়নের যে মান পাওয়া যায় এবং চিত্র নং বি নং এ আয়নের যে ভ্যালু মান পাওয়া যাবে তো বলতেছে এই দুইটা মানই সমান হবে, অর্থাৎ এই আয়ন এবং এই আয়ন একই সমান হবে, তাহলে আমার রেসিপ্রোসিটি থিওরেমটা প্রুফ হবে। এখানে আমরা একটা নেটওয়ার্ক সার্কিট দিছি, যে এখানে একটা সার্কিট দেওয়া আছে যে এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, চারটা রেজিস্টর ওই প্রমাণের মতো চারটা রেজিস্টর দেওয়া আছে এবং প্রত্যেকটার মান রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সার্কিটটা যদি কমপ্লিট করতে পারি, আমরা যদি প্রুফ করতে পারি, তাহলে আমরা বুঝে নিতে পারবো আমাদের রেসিপ্রোসিটি থিওরেমটা সঠিক আছে বা তার যে তথ্য দিছে এটা সঠিক। নিম্নের বর্তনী হতে রেসিপ্রোসিটি থিওরেমটি সত্যতা দেখানো হলো। সমাধান চিত্র নং ক এর ক্ষেত্রে এখানে সমতুল্য রোধ, অর্থাৎ এই সার্কিটের ক্ষেত্রে এখানে এই সমতুল্য রোধ কত হবে? সমতুল্য রোধ মানে আর ই, এই আর ই দিলাম, তাহলে এটা কি এই রেজিস্টরটা এই আইএস কারেন্টটা কি হবে এই দিক দিয়ে এইখানে যাবে, এখানে যাওয়ার পরে এই দিক দিয়ে একটা অংশ বাঁক হয়ে যাবে এবং এই দিক দিয়ে একটা অংশ বাঁক হয়ে যাবে, অর্থাৎ এই 12 ওহম রেজিস্টরটা হচ্ছে সিরিজে আর এই রেজিস্টরটা কি হচ্ছে এই দুইটা হচ্ছে সিরিজে, এখানে যে কারেন্টটা যাচ্ছে, অর্থাৎ এই দুইটা যোগ হয়ে এর সাথে 6 এর সাথে কি হচ্ছে প্যারালাল। তো যারা সিরিজ প্যারালাল সার্কিট করছে তারা সহজেই বোঝার কথা। তাহলে আমরা কি করলাম সিরিজে এটা 12 দিলাম প্লাস 6 ইনটু তার সাথে প্যারালাল কি এই দুইটা যেহেতু সিরিজ আছে অর্থাৎ সিরিজে থাকা মানে যোগ করতে হবে প্লাস, তো 2 + 4 তার সাথে প্যারালাল কি 6, তাহলে 6 সমান আমরা দেখাইতে পারছি এবং তাহলে দুইটার গুণফল বাই এগুলোর যোগফল। তাহলে এটা সমাধান করার পরে আমাদের এখানে 15 ওহম চলে আসলো মান, অর্থাৎ 6 6 6 36 আর হচ্ছে 6 6 12, অর্থাৎ 3 বার 36 12 আর 3 15। যেহেতু আমরা মোট সমতুল্য রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, এখন আমাকে মোট কারেন্ট, যেমন মোট কারেন্ট এখানে আমরা আইএস দ্বারা দেখাইছি, তাহলে সেই ক্ষেত্রে আইএস কত হবে? যেহেতু মোট ভোল্টেজ এখানে দেওয়া আছে 45 ভোল্ট আর মোট সমতুল্য রেজিস্ট্যান্স দেওয়া আছে 15, তো 45 কে 15 দিয়ে ভাগ দিলে কত পেয়ে গেলাম? 3 এম্পিয়ার। নিশ্চয়ই তোমরা দেখতে পারতেছো যে 3 এম্পিয়ার। তো এই 3 এম্পিয়ার কারেন্ট আই সমান সমান মোট কারেন্ট পেয়ে গেলাম 3 এম্পিয়ার। এখন যেহেতু আইএস আমার জানা হয়ে গেল, আমি 3 এম্পিয়ার পেলাম, তাহলে আই কত হবে? এই দিক দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে? 2 ওহম এবং 4 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত, অর্থাৎ এইখানে যে কারেন্টের ডিরেকশন দিয়েছে আই এর মানটা কত হবে? তাহলে আমরা কারেন্ট ডিভাইডারের সূত্র সবাই জানি যে আই সমান সমান কি হবে? মোট কারেন্ট হচ্ছে আইএস, এখানে আইএস এর মান কত? 3, তাহলে 3 তার বিপরীত রেজিস্ট্যান্স, এই যে এই R2 হচ্ছে তার এই বাহুটার এই টার্মিনাল বিপরীত হচ্ছে এটা 6, তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স অর্থাৎ 3 × 6 বাই রেজিস্ট্যান্স গুলোর যোগফল, তাহলে 6 + 2 + 4, যেহেতু এটা এই বাহুর মধ্যে সীমাবদ্ধ এই জন্য আমি ব্র্যাকেট দ্বারা এটা বুঝাই দিছি। তাহলে এখানে কত হলো? 4 আর 2 6 6 12 12 3 12 36 318, তাহলে কত পেয়ে গেলাম? 1.5 এম্পিয়ার, অর্থাৎ আমি এই ক নং চিত্রের ক্ষেত্রে আমার এই আই এর ভ্যালুটা পেয়ে গেলাম 1.5 এম্পিয়ার। এখন আবার খ নং চিত্রটা দেখো, যে আমরা প্রথমে এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল এইটা এখন কি করছি দ্বিতীয় শাখায় নিয়ে গেছি, দ্বিতীয় শাখায় এই 45 ভোল্ট এখানে স্থান ডিসপ্লেস করা হয়েছে, অর্থাৎ এইখানে সেট করা হয়েছে। এখন এই অবস্থায় এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এই কারেন্ট আমাকে নির্ণয় করতে হবে। আমরা চিত্র নং খ এর ক্ষেত্রে সমতুল্য রোধ আর ই সমান সমান, যেমন এই দিক দিয়ে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাহলে এটা 4 + 2 এই দুইটা সিরিজ, এখানে এসে কি এদিকে একটা কারেন্ট যাচ্ছে এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এই দুইটা কি প্যারালাল। তো যেহেতু প্যারালাল দুইটার গুণফল বাই দুইটার যোগফল আর এই দুইটা সিরিজ আছে দুইটার যোগ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসলো কত? 10 ওহম। সমাধান করলে সহজ সমাধান, এগুলো তোমরা পারবা। 10 ওহম পেয়ে গেলাম। এখন আমি সমতুল্য রোধ পেয়ে গেলাম, এখন মোট কারেন্ট আমার আইএস নির্ণয় করতে হবে। মোট কারেন্ট কত? আইএসটা কত হবে? যে আইএস তাহলে মোট ভোল্টেজ 45 আর সমতুল্য রেজিস্ট্যান্স 10 ওহম, তাহলে 45 কে 10 দ্বারা ভাগ করলে আমি কি পেয়ে গেলাম? 4.5 এম্পিয়ার, অর্থাৎ আমি মোট কারেন্ট এই দিকের জন্য খ নং চিত্রের জন্য আমি মোট কারেন্ট পেয়ে গেলাম। তা আগের মধ্যে মোট কারেন্ট যেহেতু জেনে ফেলছি,
তাহলে এই কারেন্টটা সিরিজে কারেন্ট সবসময় সমান থাকে, তাহলে এখানে যে কারেন্টটা আইএস আসবে এই কারেন্টটা সেই দুই দিক দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই দিকে যাবে একটা অংশ, এই দিকে একটা অংশ যাবে। তাহলে আমার নির্ণয় করতে হবে এই দিক দিয়ে 12 ওহমের মধ্যে যে পরিমাণ কারেন্ট গেছে, অর্থাৎ এই যে আইটা আছে এই আইটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো কারেন্ট ডিভাইডারের সূত্র জানি, তাহলে আই সমান সমান কি মোট কারেন্ট যা আছে মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স, বিপরীত রেজিস্ট্যান্স কি 6 আর মোট কারেন্ট হচ্ছে 4.5, তাহলে আমি এটা আমার শর্তটা ফিল আপ হলো, তারপর রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল অর্থাৎ 6 + 12, অর্থাৎ আয়ের মানটা পেয়ে গেলাম আমি কত 1.5 এম্পিয়ার। যেহেতু এইখানে এই অবস্থায় খনন চিত্রের মধ্যে আয়ের মান কত পাইছি 1.5 এম্পিয়ার, এবং উপরে আমরা কি করছি খনন চিত্রের মধ্যে ক্ষেত্রে পাইছি 1.5 এম্পিয়ার। তো খনন চিত্র এবং কনন চিত্রের মধ্যে আমরা আগেই বলছিলাম যে রেসিপ্রোসিটি থিওরেমটা হচ্ছে যে উভয় অবস্থায়, যে এই অবস্থার জন্য প্রথম শাখাতে যদি একই কারেন্ট প্রবাহিত হয়, কনন চিত্রে দ্বিতীয় শাখায় 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, খনন চিত্রে প্রথম শাখায় 1.5 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্ট দ্বয় সমান, অর্থাৎ চিত্র নং ক এবং চিত্র নং খ উভয় ক্ষেত্রেই এর মান সমান, অতএব রেসিপ্রোসিটি থিওরেমটির সত্যতা দেখানো হয়। আমরা নিশ্চয়ই সহজেই বুঝতে পারছি যে আমরা যদি একটু মনোযোগ দেখার চেষ্টা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো, সহজেই শেষ করতে পারবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, তাহলে মানে আমরা একটু স্টাডি করবো, একটু মনোযোগী হলেই বোঝা যাবে। আমাদের এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, থেভেনিন নর্টনস রেসিপ্রোসিটি থেকে ফাইনাল পরীক্ষায় যে কোনো একটা অঙ্ক থাকার কথা। তো এই অবস্থায় দেখি যে আমরা বাড়ির কাজ দিচ্ছি অধ্যায় 1 অধ্যায় থেকে, যে বাড়ির কাজ হচ্ছে যে চিত্র নং 1 এর মাধ্যমে থেভেনিন থিওরেমের প্রমাণ করো। চিত্র নং 1 দেওয়া আছে, যে সার্কিটটা দেওয়া আছে এই নেটওয়ার্ক সার্কিটটা, এটা দ্বারা থেভেনিন থিওরেমটা প্রমাণ করবা। চিত্র নং 2 এর মাধ্যমে নর্টনস থিওরেমের প্রমাণ করতে হবে। চিত্র নং 2 মান সহ দেওয়া আছে, এটাতে নর্টনস থিওরেমটা প্রমাণ করবা তোমরা বাসায়। এবং চিত্র নং 3 এর মাধ্যমে রেসিপ্রোসিটি থিওরেমের প্রমাণ করো। চিত্র নং 3টাও দেওয়া আছে, এটা রেসিপ্রোসিটি থিওরেমটা তোমরা প্রমাণ করো। তাহলে এইটা প্রমাণ করার পরে, এটা বাড়িতে করার পরে তোমরা তোমাদের যে এই সাবজেক্টে তোমাদের পলিটেকনিকের যিনি ক্লাস নেয়, এই নেটওয়ার্ক ফিল্টার এন্ড ট্রান্সমিশন লাইন্স এর যে ক্লাস নেয়, ওই টিচারের কাছে তুমি জমা দিবা। আরেকটা কথা মনে রাখবা, যতই তুমি এই সার্কিট গুলো প্র্যাকটিস করবা অর্থাৎ চর্চা করবা, ততই তুমি ভালো মানে করতে পারবা, সার্কিটে ভালো করতে পারবা। এটা মোর প্র্যাকটিস। মানুষ যখন তার জানা জিনিসের উপর আমল করে, আল্লাহ তাআলা অজানাটা তাকে অটোমেটিকলি দান করে। তাহলে তোমরা যেটুকু ওইখান থেকে মানে আমি যেটুকু বোঝানোর চেষ্টা করছি, এখন তোমরা এটা যদি চর্চা করো, আমি মনে আশা করি যে তোমরা এই নেটওয়ার্ক গুলো সমাধান করতে পারবা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, ইনশাআল্লাহ যদি প্রশ্ন থাকে আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটা তোমরা যদি আবার দেখতে চাও, পুনরায় দেখতে চাও, তাহলে www.skills.gov.bd.com এ দেখতে পারবা। আর আগামী ক্লাসে আলোচনা হবে, তোমরা একটু দেখে আসবে আগামী ক্লাসটা যদি দেখে আসে তাহলে সহজ হয়, অতি সহজে বোঝা যায়। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এর ব্যাখ্যা এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। এই দিনে আগামী বুধবার, আজকে আমরা দুঃখিত যে বারবার নেটওয়ার্ক সমস্যা করার জন্য আমরা সঠিক টাইমে ক্লাসটা নিতে পারি না, এই জন্য ভেরি এক্সট্রিমলি সরি, যে আসলে মানে খুবই দুঃখিত আর কি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।